সত্যের সন্ধানে নিরন্তর ছুটে চলা, কিছু নির্ভীক সাহসী প্রাণ যারা তুলে আনে খবরের অন্তরালের খবর। সেই সব খবরের পেছনের দুঃসাহসিক তথ্য অনুসন্ধানের কথা জানতে শুনুন রিপোর্টার্স ফাইল, শুধুমাত্র 96.4 স্পাইস FM-এ প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায়। গতানুগতিক ধারার বাইরে এসে যারা কাজ করেন তাদেরকে নিয়ে 96.4 স্পাইস FM-এর নিয়মিত আয়োজন রিপোর্টার্স ফাইলের আরও একটি নতুন পর্বে আমি আর যে পপার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফখরুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিউজ 24। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, সো অনেক দূর থেকে এসেছেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় বের করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, জার্নালিজমের সাথে কত বছর? আমি 12 বছর। এক যুগ? জি। সো এত প্রফেশন থাকতে কেন জার্নালিজম, কেন অন্য কিছু না? আসলে জার্নালিজমে একটা জার্নি আছে, একটা চ্যালেঞ্জ আছে। এটা আমার ছোটবেলা থেকে আসলে ভালো লাগতো যে চ্যালেঞ্জ নেওয়াটা। আচ্ছা, হার্ড ওয়ার্কিং, তারপরে বাহিরে ঘোরাফেরা, জগৎটাকে দেখার একটা মানে সুযোগ জার্নালিজমে আছে। আচ্ছা, এবং যেমন চ্যালেঞ্জিং প্রফেশন এটা, তেমন রিস্কি প্রফেশনও, রাইট? ইয়েস। 2015 সালে পাসপোর্ট অফিস অনিয়ম দুর্নীতি নিয়ে আপনার একটি চমৎকার রিপোর্ট ছিল। জি। সেখানকার কি কি অসঙ্গতিপূর্ণ চিত্রগুলো আপনার চোখে পড়েছে? 2015-তে আমি প্রথমে যখন আমি শুনতে পাই যে পাসপোর্ট অফিসে যেসব গ্রাহকরা যান ম্যাক্সিমাম হচ্ছে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, এবং সেখানে একটি বিশাল দালাল চক্রের একটি সিন্ডিকেটই রয়েছে। তারা দোকান খুলে বসে আছে বিভিন্ন অলিতে গলিতে। আগারগাঁ যে পাসপোর্ট অফিস, ঢাকাতে আরও 2টি অফিস রয়েছে, উত্তরাতে এবং হচ্ছে যখন যাত্রাবাড়িতে ছিল এখন সেটি ট্রান্সফার হয়েছে কেরানীগঞ্জে। এই পাসপোর্ট অফিস ঘিরে দালাল চক্র রয়েছে, দালাল চক্রের সিন্ডিকেট আছে, এবং তারা দোকান খুলে বসে তারা এগুলো করছে। তখন আমি আসলে মানুষের ভোগান্তিটুকু আমি সরজমিনে যাই, ক্যামেরা নিয়ে যাই অফিস থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে। যাওয়ার পরে আমি সেগুলো ক্যামেরায় শ্যুট করি, দেখি যে ঠিকই দালাল চক্র আছে। যতগুলো গ্রাহক যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দালাল চক্র দ্বারা প্রলুব্ধ হচ্ছে। এর একটি কারণ আমি লক্ষ্য করেছি, সেখানে খুঁজে পাই যে অফিসগুলোতে আমি অনেক দিন গিয়েছি, আমি প্রায় 21 দিন আমি কাজ করেছি 3টি অফিস। পুরো পাসপোর্ট করতে গিয়ে একজন গ্রাহক কিভাবে ভোগান্তির শিকার হন, কিভাবে হয়রানির শিকার হন, কিভাবে আর্থিকভাবে সে ক্ষতির শিকার হন, প্রত্যেকটা বিষয় কেন হন আমি তুলে আনি। আমি দেখি যে সিস্টেমটা রয়েছে পাসপোর্ট অফিসে, কেন আপনি দালালের কাছে যাবেন, একটা প্রশ্ন থেকে যায়। একজন গ্রাহক যখন একজন অফিসে সাধারণভাবে তার যে অধিকার, একটা পাসপোর্ট করবে, সেবা নিবে, দেশের সেবা নিবে, সেখানে গেলে সে অনেক সিস্টেমেটিক জটিলতা। সেটি আমার কাছে মনে হলো যে যারা কিছু অসৎ কর্মচারী রয়েছে তারা আসলে এই সিস্টেমটা তৈরি করে রেখেছে যে হ্যাঁ, আপনাকে একটা কাগজ আপনি সত্যায়িত করে নিয়ে যাবেন, সে বলবে যে সত্যায়িত হয়নি, আপনার এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, তখন সে বাধ্য হয়, তার অনেক সময় লাগে। একটা পাসপোর্ট দেওয়ার পরে 1 মাস বলা হয় বা ইমার্জেন্সি 7 দিন বলা হয়, তার কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, সে সময় মতো পাচ্ছে না। আপনি যখন দালালকে ধরছেন ঠিকই আপনি দ্রুত পেয়ে যাচ্ছেন। তো এটা কীভাবে আসলে, এটা কি হতে পারে? এইটা নিয়ে আমার রিপোর্টটা ছিল বেসিক্যালি, যে এটা কেন দালাল থাকবে, কেন আমরা সিস্টেমটা বদলাবে না। আচ্ছা, এই বিষয়গুলো দালালরা কিভাবে টাকা খাচ্ছে সেগুলো আমি অন ক্যামেরা আমি তুলে নিয়ে আসছি। কারা কারা জড়িত, কিভাবে টাকা নিচ্ছে মানুষ থেকে, কিভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে, সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হচ্ছে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি যখন 6 পর্বে আমি এগুলো সব তুলে ধরি। আচ্ছা, সো এই রিপোর্টটা করার পরে আপনি দুদকের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, দুদক মিডিয়া অ্যাওয়ার্ড 2016-এ। তখনকার অনুভূতিটা কেমন ছিল? অ্যাওয়ার্ডটি তো অবশ্যই আমার জন্য লাইফটা চেঞ্জ করে দেয়, কারণ আমি যখন দেশের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন এখান থেকে অ্যাওয়ার্ড পাই, আমার কাজের স্বীকৃতি পাই, তখন আমার প্রেরণা অনেক বেশি বেড়ে যায়। তো অ্যাওয়ার্ড পাওয়ার পেছনে আসলে আমার যে এই রিপোর্টটাকে আরও অনেক বেশি হাইলাইটেড করে 2-1টি ঘটনা আছে। আমি যখন নর্মালি হচ্ছে আমি অনিয়ম দুর্নীতি চিত্রগুলো তুলে আনি, তখন আপনি 1000 টাকার ঘুষ চেয়েছিলেন? না, 1000 টাকা আমি ঘুষ চাইনি, এই জিনিসটা ভুল। আমাকে একটি চিঠি দেওয়া হয় পাসপোর্ট অধিদপ্তর থেকে, একজন এডিজি, তিনি আমাকে এর আগে আমার রিপোর্টে নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাকে প্রায় 1 বান্ডিল টাকা, সে 500 টাকার নোট সে আমাকে দেন অন ক্যামেরায়। মানে সে জানতো না যে হিডেন ক্যামেরা ছিল। সে আমাকে এটি হচ্ছে রিপোর্ট না করার জন্য সে প্রলুব্ধ করতে চেয়েছিল টাকা দিয়ে। আমি সাথে সাথে টাকা ব্যাক করি। আমি বলি যে আপনি কেন দিবেন? বললো যে আপনাকে ব্লেজার কেনার জন্য। নো, আমি অফিস থেকে, আমি একজন প্রফেশনাল জার্নালিস্ট, সো আমি এটা নিতে পারবো। আমি ব্যাক করি। তখন তিনি আমার নিউজ যেন আমি না করি, আমার সম্পর্কে একটি চিঠির মাধ্যমে সে মিথ্যা কথা বলে
হ্যাঁ, একজন জার্নালিস্ট কেন 1,000 টাকা সে চাইবে? আচ্ছা, নো নিড। সো এখানে আপনার উপরে মূলত একটা রং অ্যালিগেশন দেয়া হয়। ইয়েস, এটি নিয়ে আসলে আমি যে রিপোর্টটি করেছি, আমি যে অনিয়মগুলো তুলে ধরেছি এবং সেই কর্মকর্তা যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন এর বেসিসে আসলে একটি তদন্ত হয়। প্রায় 2 বছর এই তদন্ত চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে তার দোষ পাওয়া যায়, যিনি এডিজি ছিলেন, যে আমার রিপোর্টটি আসলে ঠিক ছিল। পরে তিনি সাসপেন্ড হন আর কি। রেলওয়ে অব্যবস্থাপনা নিয়ে আপনার আরও একটি দুর্দান্ত রিপোর্ট ছিল, যেখানে যাত্রী ভোগান্তি, রেলের অনিয়ম, হয়রানির বিষয়গুলো তুলে ধরেছেন আপনি প্রায় 9টি পর্বে। সেই গল্পগুলো জানতে চাই এবং রেলওয়ে দুর্নীতিতে কি কি চিত্র দেখেছেন। দেখেন, রেলওয়ে হচ্ছে আমাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। আমরা গণপরিবহনের কথা বলি, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশে রেলওয়ে হচ্ছে তাদের প্রধান মাধ্যম বা বাহন। আমাদের দেশে সেটি আসলে সেভাবে গড়ে ওঠেনি। এটার অনেকগুলো কারণও আছে, যার কারণে আসলে আমি আমার অনুসন্ধানে একটি রিপোর্ট করতে চাই 2015 সালেই, সেটি নভেম্বরের দিকে আমি 9 পর্বের রিপোর্ট করি। তো সেখানে আমি আসলে রেলওয়ে, আপনি এখনও কিন্তু রেলওয়ের যে বগি সংকট, ইঞ্জিন, পুরাতন ইঞ্জিন সংকট, যাত্রী ভোগান্তি, হয়রানি এখনও কিন্তু সেগুলো আছে। আমরা যখন কমলাপুরে যাই তখন দেখি যে যারা টিকিট ছাড়া আসছে তাদের একটা জরিমানা হওয়ার কথা টোকেনের মাধ্যমে, সেই জরিমানার টাকাটা টোকেন দিচ্ছে না, টাকা ঠিকই নিয়ে নিচ্ছে। নানানভাবে মানুষের থেকে যেভাবে টাকা নেওয়ার কথা সেভাবে মানে অনিয়ম করেই তারা সেগুলো নিচ্ছে, যারা কর্মকর্তা কর্মচারী আছে। এভাবে একটা চেইনের মধ্যে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি 9টি পর্বে, তারপর হচ্ছে রেলওয়ের যে বগি সংকট, রেলওয়ের ইঞ্জিন সংকট, এগুলো নিয়ে আমি তুলে ধরেছি। রেলওয়ের যে লোকসানের পার্টটা সেটাও আমি তুলে ধরেছি। যাত্রী ভোগান্তি, কোন রুটে কিভাবে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন, হয়রানির শিকার হচ্ছেন, এবং আমি পাশাপাশি ইনভেস্টিগেটিভ রিপোর্টে কিভাবে আসলে রেলওয়েকে লাভজনক করা যায়। এক্সপার্ট যারা ছিলেন, রানিং ডিজি যিনি ছিলেন, মন্ত্রী যিনি ছিলেন, যিনি ডিজি ছিলেন, এভাবে এক্সপার্টদের নিয়ে কীভাবে রেলওয়েকে লাভজনক করা যায়। আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট শুধু আমরা সমস্যা দেখাই না, সমস্যার পাশাপাশি সেটি সমাধানের সলিউশনের একটি বিষয় আমরা দেখাই, এবং সেটি হচ্ছে যারা এক্সপার্ট থাকেন এইসব সংশ্লিষ্ট খাত, সেই এক্সপার্টদের বক্তব্য নিয়ে আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। একই সাথে আমি রেলওয়েতে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট তুলে এনেছি, সেটি হচ্ছে যে আমাদের মাদক কিন্তু এখন খুবই প্রভাব বিস্তার করছে। তখন থেকেই আমরা দেখছি যে সীমান্তবর্তী যেসব এলাকাগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, কসবা কিংবা হিলি, এইসব জায়গা দিয়ে রেল চলাচলও আছে। রেল হচ্ছে মাদক চোরাচালানের একটি অন্যতম রুট, খুবই নিরাপদ রুট। যারা মাদক চোরাকারবারি রয়েছেন সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি, মানে এভরিথিং, কিভাবে মাদক ব্যবসায়ীরা কসবা থেকে, খোলা বর্ডার থেকে মাদক নিয়ে রেলে উঠছে, এবং সেখানে রেলের যারা কর্মকর্তা কর্মচারী তারা খুবই হুমকির শিকার। হ্যাঁ, অনেককে আমি শুনেছি যে জবাইও করে ফেলেছে একজন রেলওয়ে টিটিকে, সেই আজ থেকে প্রায় 10-15 বছর আগে। মানে যারা মাদক চোরাকারবারি তারা ওখানে এত প্রভাবশালী, সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। কিভাবে তারা মাদক বস্তা ভরে ফেন্সিডিল, তারপর গাঁজা তুলছে। তারা যে রেলগাড়িতে এই জিনিসগুলো তুলছে, তাদের কি কোনো চেকিং হচ্ছে না? সেক্ষেত্রে কি করছে তারা? জড়িত রেলের কিছু লোক জড়িত, জিআরপির কিছু লোক জড়িত থাকে। এখন অনেকটা চেঞ্জ হয়েছে, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, আছে এই সমস্যাগুলো আছে। সাগরের জেলেরা নিয়মিত যদি মাসোহারা না দেন, জলদস্যুরা তাদেরকে ধরে নিয়ে যায়। হাতিয়া দ্বীপে ছিল আপনার একটি রিপোর্ট, সে ব্যাপারে কি বলতে চান, যেখানে একটি পরিবারের অনেক দুঃখ দুর্দশার কাহিনী আমরা দেখেছি? এই চিত্রটি আসলে এখন এই ধরনের চিত্র এখন কিছুটা কমেছে। আমরা একটু ঘটনাটা শুনতে চাই আগে। আমি সেটা আজ থেকে প্রায় 3 বছর আগে আমি সেখানে হাতিয়াতে যাই। যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি দীর্ঘদিন ধরে আসলে যারা হচ্ছে মাছ ধরতে চায়, আমাদের কিছু জেলে আছে যারা উপকূলবর্তী অঞ্চল, সেখানকার জেলেরা, আমরা যে রাজধানী বা বিভিন্ন জায়গায় সাগরের মাছগুলো আমরা পাই, এইসব মাছগুলো তো জেলেরা ধরেন। তো জেলেরা যখন সাগরে অনেক ভেতরে চলে যান, গভীরে চলে যান, তখন সাগরের গভীরে কিন্তু জলদস্যু থাকে। এই ধরনের বেশ কয়েকটি পরিবার আমি পেয়েছি, মুক্তিপণ দাবি করে অথবা মেরে ফেলছে, এখনও কাউকে পাওয়া যায়নি। ইভেন তাদের লাশটা পর্যন্ত পাওয়া যায় না, নির্মম নির্যাতন করে, বিকাশের মাধ্যমে টাকা নেয়, কয়েক ধাপে টাকা নেয়। তাদের যদি মন চায় যে এই জেলেকে ফেরত দিবে তাহলে দিয়ে দেয়। হ্যাঁ, এই জেলেরা কিন্তু, আমরা মাছটা পাই, জেলেরা কিন্তু নানান বঞ্চনার শিকার হন। তারা মানে নিজের ফ্যামিলি চালাতেও তাদের হিমশিম খেতে হয়, এবং তারা তাদের যে জীবন ঝুঁকির মধ্যে থাকে, সাগরে সর্বদাই ঝুঁকির মধ্যে থাকে, এবং জলদস্যুদের দ্বারা অপহরিত হন, মুক্তিপণ দিতে হয়, মুক্তিপণের টাকা তো তারা দিতেই পারেন না। এই ধরনের ঘটনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ইনভেস্টিগেটিভ রিপোর্টে। ওয়ার্ড বয় হয়ে গিয়েছে এমবিবিএস ডক্টর, কিভাবে ফাইন্ড আউট করেছেন সেই ভুয়া ডক্টরদেরকে?
এটা খুব মজার একটা ইন্টারেস্টিং গল্প। আমাদের দেশে আসলে আমরা ইদানিং এই বিষয়গুলো আমরা 1 বছর আগে আমি ইনভেস্টিগেটিভ রিপোর্ট মানে আমরা একটি সিরিজ করি। এই সিরিজটিতে আমরা দেখলাম যে আমাদের দেশে বৈধ ডাক্তার যেমন আছেন, অবৈধ বলতে এটাই বোঝাচ্ছি, ডাক্তার হতে হলে বিএমডিসি নামক একটি প্রতিষ্ঠান আছে সরকারি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন একটা আছে বিএমডিসির রেজিস্ট্রেশন নিতে হবে। সে যত পড়াশোনাই করুক তাকে বিএমডিসির রেজিস্ট্রেশন নিয়ে সরকারিভাবে একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তাকে ডাক্তার হতে হয়। ডাক্তার লিখতে হলে তাকে সেই নাম্বারটি নিতে হয়। কিন্তু আমরা দেখলাম এখন তো অনেক কিছু ডিজিটালাইজ হয়েছে, আজ থেকে 2-3 বছর আগেও সেই বিএমডিসির অনলাইন রেজিস্ট্রেশন বা এগুলো ডিজিটালাইজ ছিল না। তখন আমরা দেখেছি কিছু ওয়ার্ড বয় তারা দেখা গেছে যে কিছু যোগ সাজস করে বিএমডিসির সাথে, ওখানেও কিছু অসৎ কর্মকর্তা রয়েছে, যোগ সাজস করে প্রায় 30 লক্ষ টাকার বিনিময় 20 লাখ 30 লাখ এইভাবে টাকার বিনিময়ে তারা হচ্ছে রেজিস্ট্রেশনটা বানিয়ে নিচ্ছে। সে যেহেতু ওয়ার্ড বয়, সে দীর্ঘদিন ওয়ার্ড বয় চাকরি করেছে, সে সব কিছুই জানে, সে সার্জারি, সে অনেক কিছুই সে জানে, অনেক কিছু সে শিখেছে একজন ডাক্তারের সাথে থেকে, এমবিবিএস ডাক্তারের সাথে থেকে সে অনেক কিছু শিখেছে। তখন সে সার্টিফিকেটটা নিয়েই সে ডাক্তার হয়ে যায়। এবং আমরা একটা চাঁদপুরের ঘটনা, ওমর ফারুক, এখানে সাকসেসফুল একটি স্টোরি। সে ওটি বয় ছিল, তো ওয়ার্ড বয় ছিল, ওটি বয় ছিল, সে একটি রেজিস্ট্রেশন নিয়ে সে ভুয়া কিছু কাগজপত্র তৈরি করে। বিএমডিসিতে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হলে আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেখানকার এমবিবিএস যে সনদ সেটি আপনাকে জমা দিতে হবে। সে করে কি, ভারতের একটি কাস্তুরবা মেডিকেল কলেজের একটি ভুয়া সনদ তৈরি করে সে হচ্ছে বিএমডিসিতে জমা দিয়ে সে টাকা দিয়ে সে রেজিস্ট্রেশন নিয়ে নেয়। সেই রেজিস্ট্রেশনটা চেকিং মানে তার যে সনদ, সেই সনদটা কিন্তু চেক পর্যন্ত করে নেই বিএমডিসি। পরে আমরা যখন এটি নিয়ে রিপোর্ট করি তখন বিএমডিসি বিজ্ঞপ্তি দিয়ে তার এই রেজিস্ট্রেশনটা বাতিল করে। এবং সে কিন্তু হাসপাতাল করে ফেলছে চাঁদপুরে, সে বিশাল ডাক্তার হয়ে গেছে, পরে তার রেজিস্ট্রেশনটি এখন বাতিল হয়। এইভাবে আমরা প্রায় 3-4 জন ডক্টরের রেজিস্ট্রেশন, যারা ভুয়া ডাক্তার হয়েছেন, ভুয়া এমবিবিএস সেজে গেছেন, রেজিস্ট্রেশন নিয়ে একদম বৈধ হয়ে গেছেন, তাকে ধরার কোনো উপায়ই নেই। আমরা ইনভেস্টিগেশন করে ভারতের সে যেখান থেকে ভুয়া সনদ সংগ্রহ করেছে সেই ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করে দেখলাম যে তার এটি ভুয়া। আমরা সাবমিট করলাম, সেটি রিপোর্ট করলাম, সাবমিট করলাম বিএমডিসিতে, তখন তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আইনি আওতার মধ্যে নেওয়া, পরবর্তীতে তাকে দুজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজের একটা রিপোর্ট ছিল আপনার, যেখানে রোগীকে রেখে সবাই ব্যস্ত ছিল হুইল চেয়ার, স্ট্রেচার এইসব আনতে গিয়ে, সেই অনুসন্ধানী রিপোর্টটার ব্যাপারে জানবো। এটি আসলে আমাদের দেশে এখন স্বাস্থ্য ব্যবস্থা, আপনি প্রত্যেকটি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজগুলোর অবস্থা যদি আপনি দেখেন, সেখানে যারা ওয়ার্ড বয় থাকে, ওটি বয় থাকে বা কর্মচারী থাকে কিংবা পিয়ন থাকে, তারা আপনি ঢাকা মেডিকেল কলেজ বলেন কিংবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বলেন, সরকারি ম্যাক্সিমাম মেডিকেল কলেজে আপনি দেখবেন যে তারা একজন রুগী গেলে প্রথমে তারা ওয়ার্ড বাণিজ্যে নেমে যান। একটি ওয়ার্ড, চিকিৎসা কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার, যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকারটা। তো সে যখন যায়, সে স্বাভাবিকভাবেই একজন চিকিৎসক, একজন রোগী কিন্তু স্বাভাবিকভাবেই সে একটি ওয়ার্ড বা একটি বেড পাবে, চিকিৎসা সেবাটা খুব সুন্দরভাবে পাবে, একজন ডাক্তার দেখাবে, কোনো হয়রানি হবে না। আমরা তো এটাই ভাবি, আমরা এটাই তো চাই, কিন্তু এটা কি বাস্তবে কিন্তু এটা নেই। আপনি ঢাকা মেডিকেলে আপনি দেখেন, ঢাকা মেডিকেলে হচ্ছে আমি যেটা পেয়েছি, সেখানে যারা ওয়ার্ড বয় ক্লিনিংয়ের দায়িত্বে, তারা বেড বাণিজ্য করছে। তারা হচ্ছে আপনি টাকা না দিলে আপনি বেড পাবেন না, আপনি যেই হন না কেন, আপনি টাকা না দিলে আপনি একটা ট্রলি পাবেন না, আপনি তাদেরকে কিছু টাকা না দিলে আপনি এক্সট্রা সিরিয়াল পাবেন না। এইভাবে আপনার সরকারি হাসপাতালগুলোর ম্যাক্সিমাম এই একই অবস্থা। আচ্ছা, এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি যে মানুষের স্বাস্থ্যসেবা, মানুষের যে ভোগান্তি, সাধারণ রোগীদের ভোগান্তি, সেটি নিয়ে আমি কাজ করেছি। বাংলাদেশের বিভিন্ন ভেজালের রিপোর্ট আপনি করেছেন, প্রত্যেকটা রিপোর্টই অসাধারণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্যাচি পয়েন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে 5 মিনিটে হাতে মেহেদি লাল হয়ে যাওয়া সেই চটকদার বিজ্ঞাপনটি। কিভাবে করেছিলেন এই সব কিছু? ভয় লাগেনি? দেখেন, আসলে ভয় তো আমার লেগেছে। প্রথমে আমাকে সাহস অর্জন করতে হয়েছে, কারণ যে মেহেদি তৈরি করে যে কারখানা, সেই কারখানায় ঢোকা তো চারটিখানি কথা না। একজন কারখানা করেছে আর আমি ঢুকে যাব, এটা তো মানে চিন্তা করাটাও একটু সাহসের ব্যাপার। আমি ইনভেস্টিগেটিভ রিপোর্ট, মানে শুরু থেকে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। তো এক একটা রিপোর্ট কিভাবে আমাকে করতে হয়, আমাদের
সেটা নিয়ে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হয়, সেটা নিয়ে পরিকল্পনা করতে হয়, প্ল্যানিং করতে হয়, প্রপার প্ল্যানিং করতে হয়, সাকসেস হওয়ার জন্য প্ল্যানিং করতে হয়, সাহস অর্জন করতে হয়। আর এই রিপোর্টগুলো হচ্ছে আমি প্রসাধনী নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছি। আপনি মেহেদির কথা বললেন, মেহেদি নিয়ে আমি প্রথম হচ্ছে আমি মিরপুরে একটি কারখানায় আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দীর্ঘদিন আমি এটি নিয়ে যখন 1 মাসের মতো সময় আমি খুঁজছি যে একটি কারখানা কোথায় পাওয়া যায়। খুঁজে পাওয়া খুব টাফ, কারণ ঢাকা শহরের যে গিঞ্জি পরিবেশ বা ঢাকা শহরের অলিগলি কোথায় কারখানা আছে, আমাকে সোর্সের সহযোগিতা নিতে হয়েছে, সোর্স পেতেও আমার সময় লেগেছে। তারপর আমি একটি মেহেদির কারখানা পাই, সেখানে গিয়ে তো আমি মানে প্রথম আমি যে মেহেদির কারখানাটিতে যাই অবাক হয়ে যায় যে সেখানে আসলে মেহেদি মানে আমরা কীভাবে, আপনি কী ভাবেন মেহেদি আসলে, আপনি কি আগে জানতেন যে মেহেদি সম্ভবত মেহেদি পাতা থেকেই তৈরি হয়? অবশ্যই মেহেদি পাতা থেকেই মেহেদি হয়। আর টিউব আসার আগে যেটা হতো যে শিলপাটায় বেটে সেটাকে হাতে ব্যবহার করা হতো, বাট যতই আমরা ডিজিটালাইজ হয়েছি আমরা ধীরে ধীরে টিউবে পরিবর্তন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, মানে আমরা রিপোর্ট দেখার আগে কখনো চিন্তা করেছেন আজ থেকে 5 বছর বা 7 বছর আগে যে এই মেহেদি পুরোটাই কেমিক্যাল? ইম্পসিবল। আমি গিয়ে সেটাই আমি অবাক হয়ে যাই। আমি কারখানায় যখন যাই গিয়ে দেখি যে এখানে তো মেহেদি পাতার পেস্ট, অ্যাটলিস্ট পেস্ট থাকার কথা, আমি যে পেস্টটা আছে গিয়ে দেখি যে সেখানে হচ্ছে আপনার পুরোটাই কেমিক্যাল। আপনার হচ্ছে অ্যাজোডাই দিচ্ছে, তারপরে আপনার নানান ধরনের, আমার এই মুহূর্তে সব কেমিক্যালগুলোর নাম মনে পড়ছে না, রং দিচ্ছে, এবং সেই রংটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডাই, যেটা আমি অ্যাজোডাই বললাম, ইন্ডাস্ট্রিয়াল ডাই, এবং নানান ধরনের সে কেমিক্যাল দিয়ে সব, মানে আমরা যে টিউব মেহেদি ইউজ করি এটার পুরোটাই হচ্ছে আপনার কেমিক্যালস, এবং এগুলো আমাদের হাতের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। সারা পৃথিবীতে হচ্ছে মেহেদি কেমিক্যালস, টিউব মেহেদি সব কেমিক্যালসে তৈরি হচ্ছে, কিন্তু তারা যে কেমিক্যালস ইউজ করছে, যে কেমিক্যালের মধ্যে তারা যে রংটা ব্যবহার করছে, হ্যাঁ, সেই রংটার যে ক্ষতির যে মাত্রা, আমরা অনেক সময় দেখে থাকি যে মেহেদি আপনার হচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে, অনেকের হাত একদম পুরো ফোসকা পড়ে গেছে, জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একদম ফোসকা পড়ে পুরো হাতই বাতিল হয়ে গেছে। তখন এই যে আমি একজন গবেষকের সাথে কথা বললাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন কসমেটিক্স বিশেষজ্ঞ রয়েছে, রাসায়নিক বিভাগের তিনি প্রধান ছিলেন, এবং বিএসটিআরও উনি প্রধান ছিলেন টেকনিক্যাল কমিটির। তো ওনার সাথে কথা বললাম, মানে এটা করে কি বাংলাদেশে এখন পর্যন্ত যারাই মেহেদি তৈরি করছে, মেহেদির মধ্যে কেমিক্যালের যে মাত্রাটা এটা খুব ভয়াবহ লেভেলে দিচ্ছে। যেই মেহেদিটা বলছে যে 5 মিনিটে রং ধারণ করছে, আপনি চিন্তা করতে পারেন একটি ন্যাচারাল মেহেদি 5 মিনিট কেন, আধা ঘন্টাও রং ধারণ করে না, সেটি কিভাবে 5 মিনিটে রং ধারণ করে? কত ভয়াবহ কেমিক্যাল দেওয়ার পরে সেটি 5 মিনিটে রং ধারণ করে যায়, এবং ভয়াবহ লেভেলের রং ধারণ করে, এবং সেটি ক্ষতি হচ্ছে। আপনি যত এই 5 মিনিটে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি মেহেদি দিচ্ছেন, এই মেহেদিগুলো, আমি এটা নিয়ে বেশ কিছু পর্ব করেছি, গত প্রায় 5 থেকে 6 বছর ধরে আমি এই প্রসাধনী নিয়ে রিপোর্ট করছি, এবং ইন্টারেস্টিং আরও কিছু বিষয় রয়েছে। কখনো কেউ, আমরা আজ থেকে 8 বছর আগেও আমরা চিন্তা করিনি যে হেড অ্যান্ড শোল্ডার কিংবা বড় বড় যে ব্র্যান্ডের যে শ্যাম্পুগুলো, এই ব্র্যান্ডের শ্যাম্পুগুলো ঢাকাতে নকল তৈরি হয়, এটা আমরা কখনো চিন্তাও করিনি। আমি প্রসাধনী নিয়ে আমার যখন চিন্তা হলো যে আমি প্রসাধনী নিয়ে আমি কাজ করব, যে আমি শুনছি, লোক মুখে শুনছি যে প্রসাধনী নকল হচ্ছে, আমার কিছু সোর্স তৈরি হয়, সোর্সের মুখে শুনছি, এবং সেগুলো কোথায় তৈরি হয়? চকবাজার কিংবা কামরাঙ্গীরচর কিংবা কেরানীগঞ্জ, এই ধরনের অঞ্চলগুলোতে, মানে যেখানে খুব গিঞ্জি পরিবেশ, এই অঞ্চলগুলোতে হচ্ছে এই ধরনের কারখানাগুলো তৈরি হয় ছোটো ছোটো। তো পরে সোর্সের মাধ্যমে আমি অনেক খুঁজতে একটা কারখানার সন্ধান পাই, একদম রাত্রির বেলায় 7 তলার উপর আমাকে উঠতে হবে, খুব গিঞ্জি একটি পরিবেশ, ভয়ঙ্কর একটি পরিবেশ, যে ওখানে আমি খবর পাই যে সেখানে এটি হচ্ছে 2016 সালের ঘটনা। তো আমি খবর পাই যে সেখানে শ্যাম্পু বানাচ্ছে, বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু বানাচ্ছে। আমার ফ্যাসিনেশন খুব বেশি যে সেখানে আমাকে যেতেই হবে যে কোনো মূল্যে, এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্ট। তো আমি সেখানে যাই, খুব রিস্ক নিয়ে যাই, যাওয়ার পরে গিয়ে দেখি যে দরজা লাগানো, 7 তলার উপরে উঠি, দরজা লাগানো, নক করি, তখন আমরা প্রায় 4-5 জন যাই, রিপোর্টার, ক্যামেরাম্যান সহ, আমাদের সোর্স সহ যাই। তখন তারা হচ্ছে খাচ্ছে, এবং তারা মাত্রই কাজ করছে, রানিং অবস্থায় তারা খাচ্ছে, বিকেল টাইম তারা কাজ করে খাচ্ছে। আমরা গিয়ে সেখানে হাতে নাতে পেয়ে যাই, আমরা প্রশাসনে কাউকে নিতে পারিনি, আমরা গিয়ে তখন সেখানে হাতে নাতে পেয়ে যাই, গিয়ে দেখি যে আমি নিজেও অবাক হয়ে যাই যে তারা হচ্ছে বিদেশি যত নামি দামি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের শ্যাম্পু তারা তৈরি করছে, ইভেন তারা ফেস ওয়াশ তৈরি করছে।
পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যেসব ফেস ওয়াশগুলো আমরা ইউজ করি, আমরা অনেক শখ করে ইউজ করি। আপনি চিন্তা করেন একটি ফেস ওয়াশ কিংবা একটি শ্যাম্পু কিংবা একটি প্রসাধনী আমরা অনেক বিশ্বাস নিয়ে ইউজ করি যে অ্যাটলিস্ট ভালো ব্র্যান্ডের এই প্রসাধনীগুলো, এসব পণ্যগুলো নকল না, আমাদের অ্যাটলিস্ট আমাদের স্কিনের ক্ষতি হবে না, আমাদের যে স্কিনটা সেটা ক্ষতি হবে না, এই বিশ্বাসটা নিয়ে করি। সেটি আমাদের দেশের কিছু অসাধু চক্র, চকবাজার, কামরাঙ্গীচর কিংবা এইসব এলাকার কিছু অসাধু চক্র, তারা সেটি নকল করছে। আমি পরে দেখলাম যে কী দিয়ে বানাচ্ছে, সে কিছু কেমিক্যালস নিয়ে আসছে, সাবান পানি দিচ্ছে আর হচ্ছে সেন্ট দিচ্ছে, দিয়ে সে পুরনো বোতল, এই যে ব্র্যান্ডের যে বোতলগুলো, শ্যাম্পুর যে বোতলগুলো, সে পুরনো বোতলগুলো সংগ্রহ করে, খালি বোতল সংগ্রহ করে সেগুলোকে ধোয়ে, ভালো করে ধুয়ে চকচক করে শুকিয়ে তারপর সে শ্যাম্পুটা তৈরি করে সে এটার মধ্যে ভরে একদম আপনি অবাক হয়ে যাবেন যে একদম সেম অবিকল হচ্ছে, একদম নতুন শ্যাম্পুর মতো হয়ে গেল। যেভাবে প্যাকিং করছে, যেভাবে ব্র্যান্ডের শ্যাম্পু প্যাকিং করে, যেভাবে ব্র্যান্ডের ফেস ওয়াশ প্যাকিং করে, ঠিক সেভাবেই তারা করছে এবং সিল, লোগো সব কিছু তারা চেঞ্জ করছে এবং তাদের ডেটটা পর্যন্ত তারা সুন্দর করে চেঞ্জ করে তারা দিচ্ছে ওই শ্যাম্পু। সো প্রসাধনী নিয়ে আপনি যখন এই ভেজালের ইনভেস্টিগেশনে গিয়েছিলেন, পাশাপাশি আপনি খাদ্য নিয়েও অনেকগুলো ভেজালের ইনভেস্টিগেশন করেছেন এবং সেখানে খুব উল্লেখযোগ্যভাবে উঠে এসেছিল সবার পছন্দের ফুচকা। কি দেখলেন সরেজমিনে গিয়ে সেখানে? ফুচকা, আমি যখন খাদ্যে ভেজাল নিয়ে আমি এখানে আরও একটি কথা বলে নিই প্রসাধনী নিয়ে, মানে আমার যে অভিজ্ঞতা, আমি দীর্ঘ প্রায় 7 বছর ধরে এই প্রসাধনী এবং খাদ্যে ভেজাল নিয়ে আমি কাজ করি। মানে আমার অভিজ্ঞতা বলছে এবং মানুষের বক্তব্য যারা একদম ভেজাল করেন তারা বলছে যে যেই প্রসাধনীটি, যেই ব্র্যান্ডের হোক, ফেস ওয়াশ বলেন, শ্যাম্পু বলেন, যে প্রসাধনী, ইভেন আপনার হচ্ছে স্নো বলেন, যত ধরনের এভরিথিং প্রসাধনী, আসল ব্র্যান্ডের কোম্পানি যখন তারা প্রোডাক্টটি তৈরি করে সাথে সাথে সেটির কপি তৈরি হয়ে যায়, এবং আমি একটা পরিসংখ্যানও দেখেছি যে ঢাকাতে এবং এই ভেজাল প্রসাধনীগুলো চলে যায় হচ্ছে মফস্বলে, চলে যায় গ্রামে, চলে যায়। সেখানকার মানুষ তো যাচাই বাছাই করার সুযোগ কম, তারা বেশি দামে বিক্রি করছে, খরচ হচ্ছে। দেখা গেছে যে তারা এটি করছে এই কারণেই যে তাদের প্রচুর লাভ। তারা একটি প্রসাধনী, একটি শ্যাম্পু তৈরি করতে খরচ হচ্ছে 10 টাকা, বিক্রি করছে 200 টাকা বা 150 টাকা বিক্রি করছে। একটি ফেস ওয়াশ তৈরি করতে তার 10 টাকা সর্বোচ্চ খরচ হচ্ছে বা 5 টাকা খরচ হচ্ছে, সে বিক্রি করছে 30 টাকা, 50 টাকা, 70 টাকা। এই কারণে তারা করছে। এবং ম্যাক্সিমাম প্রসাধনীর নকল বাংলাদেশে তৈরি হয়, ম্যাক্সিমাম 99% প্রসাধনীর নকল বাংলাদেশে তৈরি হয়। এবং ব্র্যান্ডেড নামি দামি যে লিপস্টিক, নেল পেইন্ট রয়েছে সেগুলো, আমি লিপস্টিক, শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপর বডি স্ক্রাব, শাওয়ার জেল, এভরিথিং, শাওয়ার জেল, তারপর হচ্ছে আপনার ইভেন হচ্ছে তারা বানাচ্ছে বডি স্প্রে, সবকিছু, পারফিউম, সব ধরনের পারফিউম তারা নকল করছে। এবার আপনি আসেন খাদ্যে ভেজাল নিয়ে। একই সাথে খাদ্যে ভেজাল নিয়ে আমি প্রসাধনী ভেজালের আগে খাদ্যে ভেজাল নিয়ে কাজ শুরু করি। খাদ্যে ভেজাল, আপনি কোন বিষয়টি বললেন? ফুচকার কথা বললেন। ফুচকাটি অনেক পরে করি। ফুচকা কাজ করতে করতে তো আমার সোর্সের মাধ্যমে জানতে পারি যে ফুচকাটা খুব অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়। কোথায় তৈরি হয়, আমি ফুচকা কোথায় বানায় আমি খোঁজা শুরু করলাম কীভাবে বানায়। তো আমি যাত্রাবাড়ি এরিয়াতে মিরহাজিরবাগ নামে একটা জায়গা আছে, সেখানে অনেকগুলো কারখানা, মানে বাসা আছে, ওই বাসার মধ্যে ফুচকাগুলো তৈরি হয়। রাজধানীর ম্যাক্সিমাম ফুচকাগুলো ওখানে তৈরি হয়। ওখানে একটি এরিয়াই আছে, এখানে ওই গলিতে সব বাড়িতে ফুচকা তৈরি হয় এবং তারা মূলত এই প্রফেশনটার সাথেই জড়িত। হ্যাঁ, তো আমি গিয়ে দেখলাম ফুচকা বানাতে তো কোনো সমস্যা নেই। আমি গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম বাড়িতে, আমি কিছু হিডেন ক্যামেরা ফুটেজও আমার হাতে আসলো। তো পরে আমি সরজমিনে গেলাম, ক্যামেরা নিয়ে আমি গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি যে তারা, বাচ্চারা পায়ে পাড়াচ্ছে, বাথরুম থেকে এসে আটাটাকে পায়ে পাড়াচ্ছে, আটা গুলে পায়ে পাড়ায়। জিজ্ঞেস করলাম তুমি পায়ে পাড়াচ্ছ কেন? এটা তো এমনিই তুমি আটাটাকে রোলিং করতে পারো, পায়ে না পাড়ালে নাকি এটা ফুলে না। ফুচকা খুব পাতলা করে তারা ইয়ে করছে, মানে এটা নাকি ফুলেই না, মানে খুব প্রেশার ক্রিয়েট না করলে এটি ফুলে না ফুচকা। মানে খুবই পাতলা করে আটাটাকে তারপর ফ্লোরের মধ্যে বানাচ্ছে, ফ্লোরের মধ্যে কেটে কেটে টুকরা করে 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 মগ বা কিছু একটা দিয়ে ছোট ছোট ইয়ে করে রিং করে তারপর তারা ভাজতেছে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা কিন্তু এটি কিন্তু মানে সবাই চিন্তা করি একটু ছুটি পেলে খুব শখ করে ফুচকাটি খাই,
মানে আপনি চিন্তা করতে পারেন যে মানুষের মধ্যে কী ধরনের মেন্টালিটি, যে একটি খাবার জিনিস আমি কেউ দেখলো না আর আমি অস্বাস্থ্যকরভাবে তৈরি করে ফেললাম। ইভেন আপনার রিপোর্টে একজন বলেছিল যে আমাদের পা তো ধোয়া, জি একজন ভদ্রলোক বলেছিল। এটা কথা হতে পারে যে পা ধোয়া, আপনি পা মানে খাবার পাড়াচ্ছেন পা দিয়ে। আপনি একটি খাবার তৈরি করবেন, আপনি ফুচকার কথা বললেন, আপনি চিপস, আপনি নিশ্চয়ই আমার রিপোর্টে দেখেছেন চিপস সে শুকাচ্ছে। আমরা গ্রামে ধান শুকাই, মাটিতে ধান যেভাবে শুকাই, এবং ধান শুকাতে গিয়ে আমরা ধান নাড়ি যেভাবে পা দিয়ে দিয়ে নাড়ি ধানটা, ধান তো কাভার্ড থাকে, হ্যাঁ আবরণে ঢাকা থাকে ধানটা, পা দিয়ে নাড়ি সে চিপসটা সে হচ্ছে ফ্লোরে, নোংরা ফ্লোরে সে শুকাচ্ছে বালির মধ্যে, পা দিয়ে নাড়তেছে সে খোলা অবস্থা। সে আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম যে মানে ব্র্যান্ডের ফুড ইন্ডাস্ট্রিগুলোর কথা আমি বেশি একটা জানি না, ওরা ব্র্যান্ডের যারা আছে ওরা নিশ্চয়ই স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করে, কিন্তু যারা নন ব্র্যান্ডের আর কতগুলো আছে। নন ব্র্যান্ড তো অলিতে গলিতে, কামরাঙ্গীরচর, ঢাকা, রাজধানীর আশপাশে ব্যাঙের ছাতার মতো আছে, পুরো বাজারটাই সয়লাভ। হ্যাঁ, কারণ তো আপনি ব্র্যান্ডের যারা তৈরি করে চিপস কিংবা অন্যান্য পণ্য, খাবার পণ্য, ব্র্যান্ডের যারা তৈরি করে তারা তো 16 কোটি বা 20 কোটি মানুষের যে চাহিদা মেটাতে পারে না। কিছু কিছু ছোট ছোট নন ব্র্যান্ড আছে, তারা এই কাজগুলো করছে বেসিক্যালি। খাবার পণ্য, আপনি চিপসের বিষয়টা আমি দেখলাম খুব, মানে প্রত্যেকটা স্টেপ, খাবার চিপস তৈরির প্রত্যেকটা স্টেপ অস্বাস্থ্যকর, ধুলোবালিতে ঠাসা, পা দিয়ে মারাচ্ছে। এরপর আপনি আসেন সেমাই তৈরি করছে। আমরা সেমাইটা খাই কখন? আমরা ঈদের নামাজে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমরা সেমাই খাই। লাচ্চা সেমাইয়ের কথা যদি আমি বলি, লাচ্চা সেমাইটা খুব শখ করে আমরা খাই, কিন্তু এটা কেউ জানতোই না যে এই সেমাইটা এত অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়। আমি গিয়ে দেখলাম যে সানারপাড়ে এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম যে সেমাইটা একদম পচা, যেসব ঘি রয়েছে সেই ঘি দিয়ে খোলা হাতে ঘাম পড়তেছে, সেটা ইয়ে করে ময়লা একটা ইয়ের মধ্যে, পাত্রের মধ্যে রেখে সেটা পোড়া পাম অয়েলে তারপর ভাজতেছে, তারপর আবার এটার মধ্যে রং দিচ্ছে, রং দিয়ে লাল নীল কালার হচ্ছে। হ্যাঁ, এই সেমাই হচ্ছে আমরা আবার শখ করে এখান থেকে 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা কেজিতে কিনে, বা 500, 600, 800 টাকা কেজিতে আমরা অনেক সময় কিনে তারপর খাচ্ছি। শুধু তাই না, বিদেশি কিছু, আমি যতদূর জানি যে পাকিস্তানের কিছু প্যাকেটের ভেতরে এখানকার বানানো নকল কিছু সেমাই ভরে বাজারে বিক্রি করা হচ্ছে। এখন আমি মানে ম্যাক্সিমাম আমি পেয়েছি যে এই লাচ্ছা সেমাইটা তারা এভাবে অস্বাস্থ্যকরভাবে তৈরি হয়, কিন্তু আমি 2-1টি কারখানা এমনও পেয়েছি যারা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করছে। তারা মেশিনে আটাগুলোকে গুলছে, মোল্ডিং করছে মেশিনে, তারা সব কিছু তারা মেশিনে করছে, করার পরে আপনার হাত দিয়ে সেমাইটা বানাচ্ছে, ঠিক আছে। তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কারখানা। আপনি চাইলে খুব বেশি খরচ হয় না যে একটি কারখানা খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে টাইলস করে আপনি একটি কারখানা খুব বেশি যে খরচ হয় তা না। এটা আসলে তারা এই কারণেই করে যে চিন্তা করে যে অবহেলা, অসচেতনতা এবং তাদের বেশি মুনাফার জন্য তারা এই কাজগুলো করছে। সাধারণ মানুষ যারা ভোক্তা তারা দেখছে না, এর বিনিময়ে তারা মানে এই লাভবান হওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। কোন বিষয়টি আপনি বললেন? আমি হচ্ছে মূলত আপনাকে সেমাই নিয়ে বলছিলাম, সেমাই নিয়ে কথা হলো। আমাদের নুডলসের পার্টে আসি। এখন আমরা যদি নুডলসের কথা বলি, তাহলে আপনার রিপোর্টে আমি যেমনটা দেখলাম যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল নুডলস কিন্তু বানানো হচ্ছে। আপনি সেমাইয়ের কথা ফার্স্টে বললেন যে নকল সেমাই তারা করছে কি, সেমাই অনেক ব্র্যান্ডের যে ব্র্যান্ডের তারা প্যাকেট তৈরি করে সেখানে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি করে নিজেরাই বাজারে ছেড়ে দিচ্ছে, মফস্বলে, রাজধানীতে বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে। এই কাজটি তো যেমন করছেই, কোনো ব্র্যান্ডকে নকল করছে। একই সাথে নুডলসের কথা বলছেন, আমি এই পর্যন্ত প্রায় 20 থেকে 30টা কারখানায়, নুডলসের কারখানায় গিয়েছি, মানে যে নন ব্র্যান্ড, তারা ব্র্যান্ডের নকল করছে, অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে। এগুলো তো সব আটা দিয়ে তৈরি হয়, আটার সাথে তারা হচ্ছে হাইড্রোজ দিচ্ছে, অ্যামোনিয়াম দিচ্ছে, যেটি আমরা সার হিসেবে ব্যবহার করি। কারণ এটাকে হার্ড করার জন্য, আরও হার্ড করার জন্য, নুডলসটাকে আরও অনেক দিন টিকিয়ে রাখার জন্য। এটা তো মানে খাদ্যের কোনো ফর্মুলা না। নুডলসের ফর্মুলায় অ্যামোনিয়াম দেওয়ার কোনো নিয়মই নেই। তারা রং দিচ্ছে, রংটা দিচ্ছে কোনো ফুড কালার দিচ্ছে না, তারা দিচ্ছে হচ্ছে কাপড়ের রং দিচ্ছে। কারণ কাপড়ের ফুড কালারটা একটু প্রাইস বেশি, কাপড়ের রংটা দাম একদম সস্তা, অনেকটাই কম, তারা কাপড়ের রং দিচ্ছে। তার মানে একটা অসাধু চক্র হচ্ছে কম টাকায় বেশি লাভ করার প্ল্যান করে কাজটা করছে। হ্যাঁ, এটাই করছে। এটা আসলে আমাদের মানে যারা বিএসটি আছে, বিএসটি এর অনুমোদন নিতে হয়। হ্যাঁ, কিন্তু এখন অনেকে বিএসটি এর অনুমোদন ছাড়াই করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিএসটি এর কেউ দেখছে না, মানে একটি নজরদারির একটি বিষয় থাকে, করার পরে সে নজরদারিটা হচ্ছে না।
আরও খাবারের আমি প্রায় 20 থেকে 30টা খাবার পণ্য নিয়ে আমি কাজ করেছি। এর মধ্যে সস ছিল খুব ইন্টারেস্টিং সস আমাদের এখন ইয়াং জেনারেশনের কাছে খুবই ফেভারিট, এবং আমরা যেই কোনো কিছুর সাথে সস খাই, একটা স্পাইসি খাবারের সাথেও সস ইউজ করি। চাইনিজে এখন সস ছাড়া চাইনিজও চলে না, কোনো খাবারই সস ছাড়া চলে না। আপনি বার্গার খাবেন সস, আপনি যাই খান, চিকেন খাবেন আপনি সস লাগছে। এখন এই সসটা কোথায় কিভাবে তৈরি হয়? ব্র্যান্ডের সস একরকম, ব্র্যান্ডের সস আমরা তো ব্র্যান্ডের ওখানে যাইনি, কিন্তু নন ব্র্যান্ড যারা, কেউ তো নকল করছে, নন ব্র্যান্ড যারা এদেরকে আমরা, এদের বেশ কয়েকটি কারখানা আমি গিয়েছি সসের, গিয়ে দেখলাম এরা সসের মধ্যে গায়েতে ছবি দিয়ে আছে টমেটো দিয়ে বানাচ্ছে, গাজর দিয়ে, ভেজিটেবল সস, টমেটো কিংবা গাজর। কিন্তু আরেকটা কারখানায় গেলাম যে মানে টমেটোও নেই, গাজরও নেই। অথবা কোনো আরেকটি কারখানায় গেলাম যে পচা গাজর, মানে বাজার থেকে যে গাজরগুলো মনে হয় কারণ বাজারে ফেলে দিচ্ছে, সেই গাজরগুলো এনে সিদ্ধ করে এটার পেস্ট তৈরি করছে, এবং সেটা পচে গন্ধ হয়ে গেছে। কেমিক্যাল দিলে, সেন্ট দিলে, যদি ফ্লেভার দেওয়া হয় আর কেমিক্যাল দেওয়া হয়, আর তো কোনো গন্ধ থাকে না। তখন তারা এটা দিয়ে আটা মিশায়। আচ্ছা, তারপর আরও কিছু কিছু সাইট্রিক আছে, কেমিক্যাল আছে, রং আছে, এগুলো সব মিশায় সে এটাকে জাল দেয়, ঘন করে, হ্যাঁ, এবং সে এটাকে টেস্টি করে ফেলে। ইটস এ সস। এটাই আমরা এনে খাচ্ছি, মানে এটাই ম্যাক্সিমাম ব্র্যান্ডের সস আর মানে কতজনে ইউজ করে, হ্যাঁ। কিন্তু এই ধরনের লোকাল সসগুলো এনে এনে আমরা খাচ্ছি। ম্যাক্সিমাম সসই কিন্তু কেমিক্যালসে তৈরি। আমার কাছে যেটা মনে হয়েছে যে 80% আর কেমিক্যালস সস। জাঁকজমকপূর্ণ দোকানগুলোতে দেখা যায় মিষ্টির বাহার, আসলে দই মিষ্টির নামে আমরা কি খাচ্ছি? মিষ্টি, ভালো মিষ্টি অবশ্যই আছে বাংলাদেশে, মিষ্টি নিয়ে কিন্তু কিছু কিছু আপনি দেখবেন যে 80 টাকা কেজি মিষ্টি, 120 টাকা কেজি মিষ্টি, বা 150 টাকা কেজি মিষ্টি। আমি বেশ কয়েকটি কারখানায় গিয়েছি মিষ্টির, গিয়ে দেখলাম যে সেই মিষ্টিগুলো তারা বানাচ্ছে কি দিয়ে। মিষ্টি আমরা জানি কি যে দুধ দিয়ে বানাচ্ছে, দুধ দিয়ে ছানা তৈরি হচ্ছে, ছানা দিয়ে মিষ্টি তৈরি হচ্ছে, আমরা জানতাম এটা এতদিন। কিন্তু কারখানায় গিয়ে দেখলাম উল্টো। কিছু আমি সবাইকে দোষারোপ করবো না, কিছু তবে পার্সেন্টেজ খুব কম যারা খুব ভালো মিষ্টি তৈরি করছে, এর পার্সেন্টেজ কম, তবে ভালো আছে। কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে খারাপ পরিবেশে কেমিক্যালসে তৈরি করছে। আমি ঘটনাটা বলি যে মিষ্টি কী দিয়ে তারা তৈরি করে, রিপোর্টে নিশ্চয়ই মানুষ দেখেছে আমার রিপোর্টগুলো। তো মিষ্টি ওরা করছে কি যে পাউডার দুধ নিয়ে আসে, নিম্নমানের পাউডার দুধ নিয়ে আসে, অথবা সেই পাউডার দুধটা অনেক দিন আগে নিয়ে আসছে, বস্তা ভরে পাউডার দুধ নিয়ে আসে, যেটা অলরেডি ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, কিছু ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, এটা তো ফেলে দেয় না, আর মানুষ তো দেখে না, সাধারণ ভোক্তা তারা দেখছে না, বাট এটা দিয়ে সে মিষ্টি বানায় ফেলছে। হ্যাঁ, এটার সাথে কি মিশাচ্ছে? পাউডার দুধের সাথে সে হচ্ছে পাউডার দুধটাকে সে প্রসেসিং করে ছানা তৈরি করে, এরপর সে এটার সাথে মেশাচ্ছে হচ্ছে রং, এটার সাথে দিচ্ছে হচ্ছে খাবার সোডা। মানে কত ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করেন। সে মিষ্টির মধ্যে রং দিচ্ছে, খাবার সোডা দিচ্ছে, সে পাউডার দুধ দিচ্ছে, নিম্নমানের পাউডার দুধ দিচ্ছে, এটা দিয়ে সে মিষ্টি বানাচ্ছে। আপনি সাজায় রাখছে, কাচের ঘরে সে সাজায় রাখছে, মানুষ মনে করছে যে খুব টেস্টি, কিন্তু মানুষকে প্রতারিত করছে তারা। সো এই যে এত এত কারখানায় আপনি যাচ্ছেন, আপনি নুডলস বলি, চিপস বলি, চানাচুর হোক সেমাই বা সস বা মিষ্টি, প্রত্যেকটা কারখানায় যাওয়া মাত্রই তো আপনাকে ঢুকতে দিচ্ছে না, এবং এই ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনাকে অনেক বড় বড় বিপদেও পড়তে হয়েছে। এক সময়ের একটা ঘটনা, আমি যতটুকু অফেয়ারে আমাদের কথা হচ্ছিল, যে আপনাকে একবার তালাবদ্ধ করে ফেলেছিল। শুনবো আমরা সেই স্টোরিটা। এটা আরও অনেক মানে খুব প্যাথেটিক স্টোরি অনেকগুলো আছে। জি হ্যাঁ, এক একটা কারখানায় ঢোকার তো আসলে মানে ঢোকাটা খুব টাফ ব্যাপার। আপনি একজনের কারখানায় ঢুকবেন, এটা খুব কঠিন একটা বিষয়। এবং যখন তারা মূলত এরকমের মানে 2 নাম্বারই করছে, ইন এ সেন্স আমরা যদি বলি, আপনি তো একজন জার্নালিস্ট, একজন গণমাধ্যম কর্মী, মিডিয়াকে তারা কেন অ্যালাউ করছে? ওখানে আপনি কি করে থাকেন? মিডিয়াতে কেউ অ্যালাউ করে না, মিডিয়াতে কেউ অ্যালাউ করতে চায় না। মানে যারা এইসব 2 নাম্বারিগুলো প্রতারণাগুলো করছে কারখানার ভিতরে, এরা করে কি হচ্ছে, কারখানার বাইরে কেউ তালা বন্ধ করে ভেতরে কাজ করে, মিডিয়া যেন কেউ ঢুকতে না পারে, বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী কেউ ঢুকতে না পারে, মানুষ যেন দেখে যে বন্ধ, ভেতরে কিন্তু কাজ হচ্ছে। তো এইগুলো তো আমাদের ঢুকতে হয়, হয়তো কৌশলের আশ্রয় নিতে হয়। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আর একটি পার্ট হচ্ছে কৌশল। জি হ্যাঁ, এই কৌশলের আমাদের আশ্রয় নিতে হয়, বুঝাতে হয়, যে আমরা বুঝাই, যে পজিটিভলি আমরা বুঝাই, তাদেরকে ম্যানেজ করি, কনভিন্স করে তারপর হচ্ছে আমরা ভেতরে ঢোকার পর তো আমরা ভিন্ন চিত্র পাই। তখন দেখা গেছে যে আমাদের উপর হামলার ঘটনাও ঘটেছে। আপনার কামরাঙ্গীরচরে একটি কারখানায় গেলাম, যাওয়ার পরে আমাদেরকে ভেতর থেকে তালা বন্ধ করে দিয়ে চাবি উধাও করে ফেললো। কতজন ছিলেন আপনারা? আমরা 3 জন ছিলাম, আমি, ক্যামেরাম্যান,
আর আমার সোর্স ছিলেন। আচ্ছা, আমরা তিনজন ঢোকার সাথে সাথে সে তালা বন্ধ করে ফেললো। আমি খেয়াল করছি আর চোখ কান খোলা রাখতে হয় আমাদের। একটু শাউট করলাম যে কেন তুমি তালা বন্ধ করলা, দ্রুত খোলো, তুমি জার্নালিস্টদের আটকিয়ে রাখবা নাকি, এই ধরনের শাউট করার পর লোকজন বাহির থেকে জড়ো হয়ে গেল। তখন আমি যখন আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিব করবো, তাকে যখন এটা করলাম তখন সে খুলে দিল, প্রেশার ক্রিয়েট করে একরকম আমাকে খোলাতে হয়েছে। এইভাবে আসলে ম্যাক্সিমাম কারখানাগুলোতে আমাদের সাথে বাকবিতণ্ডা হয়, কেউ হামলাও করতে চায়, আমরা সেটিকে কৌশলে হয়তো আমরা তাকে করি, কৌশলে তাকে বুঝাই যে আপনি যে জিনিসটা করছেন আমার রাইটস আছে, হ্যাঁ মিডিয়াকে আমার রাইটস আছে যে আমি সব জায়গায় যাব, আমি দেখব, হ্যাঁ আমি কারো ক্ষতি করতে যাচ্ছি না, আমি 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 কিন্তু সে অন্যায় করছে, অন্যায়ের ছবিটুকু আমি হয়তো দেখাচ্ছি, আমি তো আর ক্ষতি করার, সে যদি ভালো কাজ করতো আমি তাকে অবশ্যই পজিটিভলি, আমি একটি কারখানা পেয়েছি সেমাই যারা ভালো বানায় আমি তাকে পজিটিভলি আমি রিপোর্টে দেখিয়েছি, যে খারাপ বানাচ্ছে তাকে নেগেটিভলি, তার নেগেটিভ ওয়েতে গেছে তার বিরুদ্ধে। আমি কারো ক্ষতি ইন্টেনশনালি আমি কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি যে সাধারণ মানুষ বা ভোক্তা কী খাচ্ছে এগুলো দেখানোর জন্য, এবং তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয় সেজন্য। এগুলো হচ্ছে যারা এক্সপার্ট যারা রয়েছেন, হ্যাঁ তারা ওপিনিয়ন দিয়েছেন যে মানুষের যে কি ভয়াবহ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এইসব খাবার খেয়ে বা এইসব প্রসাধনী ইউজ করে, মানুষ যে কী ভয়াবহ ভেজাল প্রসাধনী ইউজ করে যে ভয়াবহ মানে স্কিন ক্যান্সার, তারপরে যারা হচ্ছে ভেজাল খাবার খাচ্ছে তাদের যে কিডনি ড্যামেজ, বিভিন্ন ধরনের হচ্ছে। আমি তো ডাক্তার নই, এখন মানে এক্সপার্ট যাদের সাথে কথা বলেছি তারাই বলেছে। জি আচ্ছা, সো এই যে কলকারখানাগুলোতে আপনি যাচ্ছেন, আপনি ভেজালের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছেন, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্টটা কেমন পাচ্ছেন? কোথাও কোথাও আমাদেরকে যেখানে দেখি যে আমাদের উপর হামলা হওয়ার আশঙ্কা থাকে সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিই বা সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেখানে ফোন দিই, আমরা সহায়তা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ সেভাবে আমরা আসলে সেখানে ম্যানেজ করে আমাদের কাজ করতে হয়। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে আমাদেরকে কাজ করতে হয়, কোনো কারখানায় ঢোকা এত সহজ নয়। আমাদেরকে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিতে হয় বা তাদেরকে নিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে আমরা আবার এইসব যারা প্রতারণা করছেন, যেসব কারখানাগুলো ভেজাল করছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট যেসব দপ্তর রয়েছে যেমন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিংবা বিএসটিআই, তাদেরকে আমরা ইনফর্ম করার পরে তারা অভিযান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেন। আমরা খালি নিউজ দেখাচ্ছি তা কিন্তু না, আমরা যাচ্ছি চলে আসছি তাও না, আমরা নিউজ দেখাচ্ছি যাচ্ছি, দেন আমরা ইনফর্মও করছি যারা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিংবা ভোক্তা অধিকার কিংবা বিএসটিআই, তাদেরকে ইনফর্ম করছি, র্যাবকে ইনফর্ম করছি, তারা হচ্ছে অভিযান করছেন অনেক ক্ষেত্রে। আপনার এতগুলো ইনভেস্টিগেশনের মধ্যে কাসুন্দি নিয়ে একবার একটা রিপোর্ট ছিল, ভর্তা হোক শাক হোক বা যে কোনো ফল হোক, বাঙালি কাসুন্দি খেতে খুব ভালোবাসে। কাসুন্দির নামে আসলে আমরা কি খাচ্ছি? দেখেন কাসুন্দিটা আমার যতটুকু মনে পড়ে আমরা ঢাকাতেই বেশি দেখি, আর বাংলাদেশের অন্য 2-1টা অঞ্চলে হয়তো পাওয়া যেতে পারে যারা মানে ঘরে বানায় কাসুন্দিটা। আর ঢাকাতে আমরা এটির বাজারজাতের যে প্রচলনটা সেটি দেখি, মানে আপনি জানেন কিনা জানি না, আমার অন্য কোথাও আপনি কাসুন্দি এইভাবে পাবেন না, আসলে বাংলাদেশের অন্য কোনো জেলাতে এইভাবে পাবেন না। ঢাকাতেই আমি বেশ কিছুদিন ধরে আমরা দেখি যে কাসুন্দি খুব বাজারজাত হচ্ছে, বোতল ভরে কাসুন্দি বিক্রি করছে রাস্তার মোড়ে মোড়ে। আমি যেহেতু ফুড নিয়ে কাজ করি, আমার প্রত্যেকটা ফুড আসলে কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এর পেছনের কি আসলে রহস্য কি, এগুলো আমার একটু জানতে ইচ্ছে করে। তা বাজারে যখন আমি কাসুন্দি দেখি তো আমার সেখানেও আমার জানতে ইচ্ছা করলো যে কাসুন্দিটা আসলে কিভাবে তৈরি হয়, এখানে কি কিছু দিচ্ছে না তো? হ্যাঁ, আমি প্রায় 2-3 বছর আমি খুঁজতে থাকি আসলে কাসুন্দি কোথায় বানায়। তো গায়ে লিখে আছে যে মানিকগঞ্জ বানায়, সিংগাইরে বানাচ্ছে, কিন্তু আমি গ্রাম কোনো কিছু খুঁজে পাই না। পরে আমি খুঁজতে সোর্স মারফত আমি খবর পাই যে একটি গ্রামে প্রায় 3 বছর পর খোঁজার পরে আমি যে ওই গ্রামে বানায়। আমি ওই গ্রামে গিয়ে প্রথমে একদিন যাওয়ার পরে দেখি যে প্রত্যেক বাড়িতে ঢেকি আছে, দেখাচ্ছে যে হ্যাঁ আমরা যে কাসুন্দি বানাচ্ছি। তারপরে আপনার প্রথম দিন গিয়ে আমরা সিভিলে গিয়ে দেখি যে মানে পরিচয় দেয়নি আমরা জার্নালিস্ট, যে কাসুন্দি দেখি একটি মিল আছে, সরিষা ভাঙানোর মিল, সে মিল থেকে খৈল ভাঙাচ্ছে, সে গুঁড়াটা প্রত্যেক বাড়িতে নিয়ে যাচ্ছে বিকেলে সন্ধ্যায়। তো খবর নিলাম যে কাসুন্দিগুলো কখন বানাবে, কাসুন্দিগুলো সকালে বানায় বা রাতে বানায়, বানানোর পরে দিনের বেলা বিক্রি করে। খোল তো মূলত গোখাদ্য। ইয়েস, খোলটা অবশ্যই গোখাদ্য, এটা মানুষ খেতে পারে না, কারণ একদম সরিষা যখন তেল বের হয়ে যায় তার একদম ছোবড়ার যে অবশিষ্টাংশ, এটা খোল আমরা গরুকে খাওয়াই, মাছকে খাওয়াই বা পুকুরে দিই, এগুলো করি।
তো ওইখানে কিন্তু খোল ভাঙাচ্ছে। পরের দিন আমরা ক্যামেরা নিয়ে গেলাম, যাওয়ার পরে তখন জিজ্ঞেস করলাম আপনি খোল ভাঙাচ্ছেন কেন? বলছে যে আমরা এগুলো মাছকে খাওয়ানোর জন্য দিয়ে দিই। কিন্তু তা আমার সামনেই কয়েকজনে নিয়ে গেলো বাড়িতে। এখন আমার সন্দেহ হলো যে আমি বাড়িগুলোতে যাই, বাড়িগুলোতে গিয়ে আমি হাতে নাতে পাচ্ছি যে ওই পাউডার দিয়ে, খৈলের পাউডার দিয়ে তারা কাসুন্দি বানাচ্ছে। তখন তারা হাতে নাতে যখন পেয়ে যায় তখন তারা স্বীকার করে যে হ্যাঁ এই খোলের গুঁড়া দিচ্ছে, সরিষার তেল দিচ্ছে, তারপরে সেটার সাথে কিছু ফ্লেভার দিচ্ছে, দিয়ে তারপর তারা গরম পানির সাথে মিশিয়ে তারপর তারা কাসুন্দি বানাচ্ছে। কারণ আপনি খোলের মধ্যেও সরিষার কিছু সেন্ট পাবেন আপনি, সাথে তারা আরও কিছু সরিষার তেল আরও কিছু দিচ্ছে, ফ্লেভার দিচ্ছে, মানে সরিষা জাতীয় ফ্লেভার দিচ্ছে, দিয়ে তারা হচ্ছে কাসুন্দিটা বানাচ্ছে। এরপর তারা এটাকে বাজারজাত করে দিচ্ছে। এরপর তারা সেটি আমি দেখলাম যে বস্তা ভর্তি পুরনো বোতল, খালি বোতল, এগুলোকে ধুয়ে মুছে করছে। আর যে মিল, দুটো মিল আছে ওই গ্রামে, একটা গ্রামই আছে ওই গ্রামের নাম কাসুন্দি গ্রাম বললে সবাই চিনে। হ্যাঁ, ওর যে নিজের যে ওর যে আসল নাম গ্রামে, সে নামই পাল্টায় গেছে, কাসুন্দি গ্রাম বললেই চিনে। তো পরে ওই মিলগুলোর আবার ফ্যাক্টরি আছে আমরা শুনলাম গাবতলীতে, সেখানে আমরা পুরোপুরি ঢুকতে পারিনি ফ্যাক্টরিগুলোতে, সময়েরও অভাব ছিল। এটা আমি একদম রিসেন্ট কাজটা করলাম। তারা হচ্ছে বেসিক্যালি এই কাসুন্দিগুলো বড় পরিসরে তারা সাপ্লাই দেয় বিভিন্ন জায়গায়। কাসুন্দি আপনি ঢাকার যত কাসুন্দি দেখবেন বোতলজাত, দেখবেন মানিকগঞ্জ লেখা। আচ্ছা, কাসুন্দিগুলো আসলেই এই মিলগুলো থেকে, মিলগুলোর যে খৈলের গুঁড়া থেকে আসছে। আমি বলছি না যে সব কাসুন্দি খারাপ, আমি সব কিছুকে খারাপ বলছি না, মানে কিছু ভালো তো থাকতে পারে অবশ্যই। আমি সে দায় কেন নিব? আমি একজনকে কেন খারাপ, মানে না জেনে না শুনে খারাপ বলবো? বাট আমি যেটা দেখেছি সেটা খারাপ, আমি সেটাই বলছি। গণপরিবহনের চাঁদাবাজি নিয়ে আপনি একটা রিপোর্ট করেছিলেন। জি, মানে সিরিজ তো আমাকে করতেই হয়েছে অনেক, যে আমার একটি নেশা ছিল যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট। তখন গণপরিবহন নিয়ে ভোগান্তি, গণপরিবহনে মানুষের হয়রানি, গণপরিবহনে অব্যবস্থাপনা, এগুলো যখন শুনছি, বারবার শুনছি, তখন কাজ করতে ইচ্ছে হলো। তখন আমি চাঁদাবাজি তো হয়ই আমাদের চোখের সামনে, আমরা দেখি এই চাঁদা ওই চাঁদা, জিপি এই সেই। তারপর আমরা ক্যামেরা নিয়ে যখন কাজ করি, কিছু কিছু হিডেন ক্যামেরা আমাদের ছবি নিতে হয়েছে, বিভিন্ন কষ্ট করতে হয়েছে, আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, বিভিন্ন রুটে আমাদের যেতে হয়েছে, সবগুলো ঢাকা শহরের প্রত্যেকটা রুটে গিয়ে কোথায় বাসে উঠতে হয়েছে, হিডেন ক্যামেরায় ছবি নিয়েছি, কোথায় কোথায় টাকা নেয়, প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে, প্রত্যেকটা জোন, পয়েন্ট, রুট, কোথায় কোথায় টাকা নিচ্ছে, টাকা নেওয়ার ছবি, সব কিছু নিয়ে দেন হচ্ছে গাবতলীতে প্রত্যেকটা ট্রাককে ঢুকতে টাকা দেওয়া। মানে এই বিষয়গুলো আসলে এর কারণে আসলে গণপরিবহনে যে অব্যবস্থাপনাগুলো, হ্যাঁ, তারপরে এই চাঁদার ভাগটা কিন্তু বলছে তারা শ্রমিকদের কল্যাণে নিচ্ছে, শ্রমিকরা পাচ্ছে না, শ্রমিকরা অভিযোগ করছে, কিন্তু টাকা উঠছে। কেন টাকা উঠবে? আপনি গণপরিবহনে আপনি এই যে আমাদের ভাড়া বাড়ছে, ভাড়া একের পর এক ভাড়া বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ মানুষ তো করবে না, মানুষের করার মতো আসলে সে ক্ষমতাটুকুও নাই, কিন্তু মানুষকে আসলে ভোগান্তির মধ্যে পড়তে হয়। যারা পরিবহন শ্রমিক তারাও অনেক ক্ষেত্রে নিষ্পেষিত হয়, হ্যাঁ, কিন্তু ঠিকই টাকা উঠছে। পরিবহন আপনি রাস্তায় বের হলে দেখবেন যে চাঁদা উঠছে, কিন্তু চাঁদাগুলো কোথায় যায়? আমি এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এর পেছনে তো নিশ্চয়ই কোনো রাঘব বল আছে, কেউ না কেউ আছে, তারা নিয়ন্ত্রণ করছে, চাঁদা উঠছে। আপনি টার্মিনাল মানে আপনি দেখবেন যে সেখানে চাঁদার একটা ব্যাপার থাকে, কিন্তু সেই চাঁদা কোথায় যায়? এর উত্তর কি? তা মুখে বলছে যে এটা শ্রমিকদের কল্যাণে, কয়জন শ্রমিক, মানে কল্যাণে কয়জন শ্রমিকের কল্যাণে ব্যয় হয়, সেটাও একটু দেখার বিষয় আছে। এটা নিয়ে একটি ইন্টারেস্টিং কাজ করেছি। আর রুট লেভেলে আমি চাঁদা যেখানে যেখানে উঠে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। সো আপনি তো প্রায় 12 বছর ধরে আছেন গণমাধ্যম কর্মী হিসেবে। কখনো এমনটা হয়েছে যে কোনো রিপোর্ট পাবলিশ করতে গিয়ে আপনি উপর মহল থেকে কোনো চাপ বা কোনো ফোন কল পেয়েছেন বা কোনো প্রেশার ফিল করেছেন যার কারণে কোনো রিপোর্ট আনপাবলিশড থেকে গিয়েছে বা জীবন নাশের কোনো হুমকি ছিল? আমি আনপাবলিশড, আমি যে কাজটা করেছি আমার লাইফে কোনো কাজই আমি আনপাবলিশড রাখিনি। প্রেশার অবশ্যই এসেছে, অনেক অনেক উপর লেভেল থেকে প্রেশার এসেছে, কিন্তু আমি আনপাবলিশড রাখিনি। আমি সব কিছুই, আমি মানে আমার একটা থিওরি আছে, আমি কাজ করব, কষ্ট করব, আমার কষ্টের ফসলটি আমি পাবলিশড করবই, এটা আমার মানে টার্গেটই ছিল। এটি আমার, আমি যেভাবেই হোক আমি সেটি পাবলিশড করেছি। প্রেশার, অনেক প্রেশার এসেছে উপর মহল থেকে। যেমন আমি পাসপোর্ট নিয়ে যখন কাজ করেছি তখন উপর মহল থেকে অনেক প্রেশার এসেছে, আমার রিপোর্টটি বন্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু চেয়ারম্যান বন্ধ করতে দেন নাই, রিপোর্ট হয়েছে। তারপর অনেক ক্ষেত্রে আমরা যখন রিপোর্ট করতে যাই তখন রিপোর্ট বন্ধ করার জন্য অনেক হুমকিও দেওয়া হয় যে রিপোর্ট যেন না দেওয়া হয়,
কিন্তু আমরা সেই হুমকি আমাদের অফিসের যারা কলিগ আছেন বা আমাদের সিনিয়র যারা আমাদের বসরা আছেন তারা মানে খুবই সচেতন, তারা কোনো রিপোর্ট যেন বন্ধ না হয় তারা এদিকে খুবই কেয়ারফুল। মানে তারাও চান না, আমাদের বস যারা আছেন তারাও চান না, আমাদের সিনিয়র যারা আছেন তারাও চান না যে একটি রিপোর্ট কষ্ট করে আনার পরে সেটি যেন বন্ধ না হয়। সবাই এই প্রেশারগুলো মেনলি আপনি কিভাবে হ্যান্ডেল করেন? কারণ কেউ আপনাকে ফোন করে বা আপনার চ্যানেলে ইনফরমেশন পাঠাচ্ছে যে আপনার এই ক্ষতি হতে পারে বা আপনার পরিবারের ক্ষতি হতে পারে, এই মানসিক প্রেশারগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? দেখেন মানে এটা আসলে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, এবং আমার উপর খুব বড় ধরনের একটা হামলাও হয়েছে। আমরা সেই স্টোরিটা একটু জানতে চাই। নয়া বাজারে মানে এটি ছিল খুবই প্যাথেটিক একটি ঘটনা, মানে আমার লাইফের মানে সবচেয়ে বড় একটি ঘটনা। মেরে ফেলার জন্য একটি হামলা হয় নয়া বাজারে। আমরা যখন মানে নিউজ করতে যাই, নিউজ পারপাসে যে একটি অভিযান কভার করতে যাই, তখন কিছু সন্ত্রাসী চক্র যাদের কি ছিল সেই অভিযানটা, সেটা হচ্ছে একটু মানে যারা বন্ড লাইসেন্সের অপব্যবহার করছিল, সে অপব্যবহারকারীদের বিরুদ্ধে যেগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছিল মালামাল, পেপারস, কাগজ, তো এগুলো একটা অভিযান ছিল। সেই অভিযান কভার করতে যাই, তখন আমাদের উপর একটা হামলার ঘটনা ঘটে। প্রায় 100 লোক আমাদের গাড়ির উপরে, আমার উপরে, আমার ক্যামেরা পার্সনের উপরে, ড্রাইভারের উপরে ভয়াবহ লেভেলের হামলা করছে। মানে 1.5 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে বের হয়ে আসার চেষ্টা করছি, তাও পারছি না, সামনে জ্যামের কারণে আটকে যায়। সেখানে আমাদেরকে ইটা দিয়ে মেরে মানে থেতলে দেয় আর কি। ইটা, তারপর লাঠি সোটা যা ছিল সেগুলো দিয়ে মেরে দিলাম, ক্যামেরা ভেঙে ফেলে, আমাদের ইনস্ট্রুমেন্ট যা আছে সব ভেঙে ফেলে, গাড়ি তো ভেঙে একদম তছনছ করে ফেলে। আপনি কি অক্ষত অবস্থায় ছিলেন? না, আমি অক্ষত ছিলাম না, আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার মাথায় আঘাত লাগে, হাতে আঘাত লাগে, রক্তাক্ত হয়ে হাসপাতালে ছিলাম, ভর্তি ছিলাম। আলটিমেটলি পরে আপনি সেই নিউজটাও পাবলিশ করেছেন? হ্যাঁ, সেই নিউজ তো পাবলিশড হয়েছে। মানে আগের দিন রিপোর্টটা যায়, পরের দিন আবার রিপোর্ট করতে যাই, সেটাও পাবলিশড হয়। অনেক ধন্যবাদ ভাই, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আছি। 96.4 স্পাইস এফএম লিসনার এবং আমাদের অডিয়েন্সদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য বা আমার অভিজ্ঞতা শেয়ার করার যে সুযোগ দিয়েছেন, এই কারণে ধন্যবাদ। স্পাইস এফএমে যারা লিসনার রয়েছেন তাদেরকে বলবো, আসলে আপনারা আমি যেসব বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছি, খাদ্যে ভেজাল, প্রসাধনীতে ভেজাল, কিংবা আমাদের চারপাশে কিছু কিছু অনিয়ম হচ্ছে, আপনারা সচেতন থাকবেন। সাধারণ মানুষ যদি সচেতন থাকে, সাধারণ মানুষ যদি সচেষ্ট থাকে, হ্যাঁ, তাহলে আসলে আপনারা অনেক ক্ষতি থেকে বেঁচে যাবেন। খাদ্যের যেসব ভেজালগুলো হচ্ছে সেগুলো আপনারা যদি সচেতন থাকেন, আপনারা যদি একটু খোঁজ খবর নেন, আপনারা যদি একটু ভালো খাবারটা বেছে নেন, তাহলে হয়তো আপনারা ভালো কিছু খেতে পারবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেঁচে যাবে, আপনি নিজেও অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন। যারা প্রসাধনী ইউজ করছেন তারা যদি আপনারা ভালো প্রসাধনী আপনাকে চিনে বুঝে যদি কেনেন, ভালো জায়গা থেকে কিনেন, তাহলে হয়তো আপনি একটি ভালো প্রোডাক্ট পাবেন হয়তো, তাহলে আপনি অনেক রোগ থেকে বেঁচে যাবেন, আপনার ভবিষ্যৎ বংশধরও বেঁচে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। সো রিপোর্টার্স ফাইলের এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি পপার্স আজকে চলে যাচ্ছি, আগামী পর্বে নতুন একজন জার্নালিস্টকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।